সুপ্রিম কোর্ট জানে রোপা রুলের কবে থেকে কোন পর্যন্ত দিয়ে দিতে হবে? তারা ক্লারিফিকেশন চাইতে গেছে সুপ্রিম কোর্টে। যাক, সুপ্রিম কোর্টে তো বসে থাকতে হবে গিয়ে। 14ই জুলাই খুলবে, হাত গুটিয়ে যদি বসে থাকে না, নবান্নের মালকিনের কিছু হবে না। ট্রাইব্যুনালের রায়টা পড়ুক, পরিষ্কার পেয়ে যাবে কিভাবে দিয়ে দিতে হবে। রোপাতে কিভাবে লেখা আছে সেটা জানেন। আমরা বছরে দুটো নির্দিষ্ট নিয়মে ডিএ পাই না, সেই নিয়েই মামলা ছিল। সেই মামলায় ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এমনকি দেশের সর্বোচ্চ আদালত এই মান্যতা দিয়েছে। একেবারেই আমরা সুপ্রিম কোর্টের রায় যেটা দেখতে পেয়েছিলাম যে বকেয়া ডিএর 25% 6 সপ্তাহের মধ্যেই রাজ্যের সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার প্রস্তাব একেবারে রেখেছিল তারা। কিন্তু ঠিক তার মধ্যেই আমরা দেখতে পেলাম অন্তর্কালীন নির্দেশের যে পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। কি বলবেন সে বিষয়ে? এত বছর ধরে ডিএ বাকি, অবশেষে আপনারা একটি রায় পেয়েছিলেন যে বকেয়া 25% আপনারা পাবেন, তারপরেও এই যে পরিবর্তন, সেই পরিবর্তন চেয়ে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। হ্যাঁ, দেখো ব্যাপারটা কি, আমরাও আজকে পেপারে দেখলাম, কালকেও টিভি মিডিয়াতে লক্ষ্য করেছি। তবে 6 সপ্তাহের মধ্যে ডিএটা মিটিয়ে দেওয়ার কথা বলেছে 25%। 6 সপ্তাহ হয়নি, তবে 4 সপ্তাহের মধ্যে সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে সেটা সুপ্রিম কোর্টে জানাতে বলেছিল। তার আগে গতকাল থেকেই আমরা এই আওয়াজটা শুনতে পেলাম যে একটা ক্লারিফিকেশন চেয়েছে সরকার সুপ্রিম কোর্টের কাছে যে কিভাবে ডিএটা মিটিয়ে দেবে। এখন সুপ্রিম কোর্ট আগামী 14ই জুলাই খুলবে, অর্থাৎ 13ই জুলাই 2025 পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ। রাজ্য সরকারের জন্য এবং ডিএ মামলার জন্য কোনো বিশেষ বেঞ্চ করে এই যে ক্লারিফিকেশন চেয়েছে সেটা সুপ্রিম কোর্ট রাজ্যকে বলে দেবে, সেটা যদি রাজ্য আশা করে থাকে তাহলে এটা আমাদের দুর্ভাগ্য বলবো। এখন প্রশ্ন হলো, কেন সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চাইছে? সুপ্রিম কোর্টের তো ক্লারিফিকেশন চাওয়ার কথা না। সুপ্রিম কোর্ট তো ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের যে রায়গুলোর নির্দেশ মতো সরকারকে 25% ডিএ মিটিয়ে দিতে বলেছে। ডিএটা কিভাবে দেওয়া হবে সেটা তো ট্রাইব্যুনাল, মাননীয় রঞ্জিত কুমার বাগ এবং সুবেশ দাস মহাশয়ের যে ডিভিশন বেঞ্চ, রাজ্য ট্রাইব্যুনাল 26শে জুলাই 2019 যে রায় দিয়েছেন সেখানেই তো বলেছে যে আদালত রাজ্যকে নির্দেশ দিচ্ছে যে রোপা রুল অনুযায়ী, জিনিসটা বুঝতে হবে, রোপা রুল অনুযায়ী মুদ্রাস্ফীতির সমানে এআইসিপিআই মেনে বছরে 2 কিস্তি দিয়ে রাজ্যকে মিটিয়ে দিতে হবে এবং তার 6ষ্ঠ বেতন কমিশন প্রকাশ হওয়ার আগে বা 6 মাসের মধ্যে। অর্থাৎ যে 6ষ্ঠ, অনেকে বলে 6ষ্ঠ বেতন কমিশন এর মধ্যে এফেক্ট হবে কি না, না, 6ষ্ঠ বেতন কমিশন তখনও প্রকাশিত হয়নি, অতএব 6ষ্ঠ বেতন কমিশন আসবে না। অর্থাৎ 3 মাসের মধ্যে সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে এবং 6 মাসের মধ্যে বা বেতন কমিশন, 6ষ্ঠ বেতন কমিশন লাগু হওয়ার আগে মিটিয়ে দিতে হবে। কি বলেছে? রোপা রুল অনুযায়ী। রোপা রুলটা কারা তৈরি করেছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কি বলেছে? বলেছে রোপা রুলে বলা ছিল যে 1/6 থেকে 31/3/2008 পর্যন্ত কোনো ডিএ দেওয়া হবে না। আমরা সেটা ক্লেম করিনি। 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 4 কিস্তি ডিএ বা 12%, যেটা 3 বছর ধরে রাজ্য সরকার মিটিয়ে দেবে, সেটাও আমরা মান্যতা দিয়েছি। 12-র পরে 4, 12 আর 4-এ 16%। এই 16% ডিএ পরবর্তী যে ডিএগুলো হবে সেগুলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, অর্থাৎ মুদ্রাস্ফীতির সমানে রাজ্যকে মিটিয়ে দিতে বলেছে। তা রাজ্য জানে না? ট্রাইব্যুনালের রায় দেয়নি, চিফ সেক্রেটারিকে, মানে ট্রাইব্যুনাল থেকেও পাঠানো হয়েছে। আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে গিয়ে জমা দিয়ে এসেছি এবং আমরা বলেছি
যে রাজ্য সরকার আমাদেরকে ডাকুক, আমরা বুঝিয়ে দেব। রাজ্য যদি না বুঝতে পারে আমরা বুঝিয়ে দেব কিভাবে ডিএটা দিতে হবে, এবং যাতে রাজ্যের সুবিধাও হয় সেই বার্তাও আমরা বলে আসব। আমাদের কোনো পাত্তাই দেয়নি, এখন সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট জানেনি কি? সুপ্রিম কোর্ট জানে রোপা রুডের কবে থেকে কোন পর্যন্ত ডিএ দিতে হবে? তারা ক্লারিফিকেশন চাইতে গেছে সুপ্রিম কোর্টে। যাক, সুপ্রিম কোর্টে তো বসে থাকতে হবে গিয়ে। 14ই জুলাই খুলবে, হাত গুটিয়ে যদি বসে থাকে না, নবান্নের মালকিনের কিছু হবে না। সেখানে দুজন হাইলি অফিসার আছে, আমি আর নাম করতে চাই না। বহু নিদর্শন আছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ যদি কার্যকর না করে কোনো রাজ্যের হাইলি অফিসিয়াল, কি হয়েছে সেটা নবান্নও জানে। হাত গুটিয়ে বসে থাকুক, আমরা ছেড়ে দেব না। আমাদের শ্রম হবে, শ্রম যাবে, পরিশ্রম যাবে, আমাদের অর্থ অনেক খরচ হবে, কিন্তু আমরা আগেও বলেছি, এবারও বলছি, শেষ দেখে ছাড়ব। ক্লারিফিকেশন চাইছে, সুপ্রিম কোর্টে গেছে। যদি এটা সত্যি হয় তো বুদ্ধি লোপ পেয়েছে বলবো। স্যাটের রায়টা খুলে দেখুক, পরিষ্কার বলে দিয়েছে মাননীয় বিচারপতি রঞ্জিত কুমার বাগ, মাননীয় বিচারপতি সুবেশ দাস মহাশয়, কীভাবে ডিএটা দিতে হবে। এবং এও বলেছে যারা ইন সার্ভিসে আছে তাদেরকে সরকার মনে করলে ক্যাশে দিতে পারে, সরকার মনে করলে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারে, যারা অবসর নিয়েছে তাদের ক্যাশে দিতে পারে। আমরা সেখানে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা বলার সুযোগ পাইনি। আমরা বলেছিলাম না, ক্যাশে দেওয়ারই দরকার নেই, যারা ইন সার্ভিস প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিই। দুটো ক্ষেত্রে কর্মচারীদের সন্তান সন্ততি যদি বিয়ে শাদী লাগে তখন একটা প্রচুর খরচ, তখন উঠাতে পারবে। আর বলতে নেই, যদি দুরারোগ্য ব্যাধি হয় তারা যাতে উঠাতে পারে। এই দুটো অপশনের কথা আমরা সভা করে, মিটিং করে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। আর যারা অবসর গ্রহণ করেছে তাদের যে বকেয়াটা হবে 12 মাস 12 দিয়ে ভাগ করে তার এক অংশ প্রত্যেক মাসে, পেনশন প্লাস এই যে বকেয়ার একটা অংশ 12 মাসে শেষ হয়ে যেত। সরকারের কোনো মানে খুব একটা আর্থিক যে জটিলতা সৃষ্টি হতো না। কোমর ভেঙে যেত তো সরকারের। এখন তো বলছে কোমর, অর্থাৎ দিতেই যাতে না হয়, সরকারের যাতে দিতেই না হয়। তারা আমাদের এই টাকাগুলো চুরি করে তারা খেলা মেলা সব করবে। 13,000 কোটি টাকা 5 বছরে মেরেছে আমাদের বেতন পেনশনের টাকা। 13,000 কোটি টাকা, কোনো চ্যালেঞ্জ হয়নি। এটা স্যাটের মধ্যে, স্যাটে আমরা দিয়েছি বাজেট প্রিভিউ বার করে ফিনান্সের। আমাদের যে বাজেট অ্যালটমেন্ট হয় সেখান থেকে প্রথমে রিভাইজ বাজেট অনেক কমে গেল, পরের বছর অ্যাকচুয়াল বাজেটের দিকে আরও কমে গেল। বেশি করে সরকারি কর্মচারী পেনশনার দেখায়, দেখিয়ে তারপরে সেই টাকাগুলো মেরে দেয়। সেই টাকা দিয়ে খেলামেলা ক্লাবগুলোকে দান করে। আজকে জিনিসপত্রের দিনের পর দিন মানে বেড়ে যাচ্ছে। আজকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা কত আশার মধ্যে আছে যে তারা 2 দিন বাদেই 25% পাবে। এখন এইসব করে তাদের মনোবলকে আরও ধাক্কা দিচ্ছে। সরকারের এটা উচিত, আমাদেরকে ডাকুক। আমরা বারবার বলেছি ট্রাইব্যুনালের রায়টা পড়ুক, পরিষ্কার পেয়ে যাবে কিভাবে ডিএ দিতে হবে। রোপাতে কিভাবে লেখা আছে সেটা জানে না। অবশ্য বামফ্রন্ট সরকারের আমলে তো রোপা, এরা তো কিছুই জানে না কোনখান থেকে ডিএ দিতে হবে, কোন পর্যন্ত ডিএ দিতে হবে। কিন্তু একেবারেই রাজ্যের পক্ষ থেকে সেই অর্ডারটা খতিয়ে দেখার পর রাজ্য সরকার মনে করেছেন যে তার কয়েকটি ধারার ক্ষেত্রে আরও বিশদে ব্যাখ্যা হলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা পালন করা অনেকটা সুবিধা হবে। কি এরপরও ব্যাখ্যা, কি ব্যাখ্যা? সুপ্রিম কোর্ট কি ব্যাখ্যা দেবে? সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলে দিয়েছে
আমরা ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রায়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি। সেখানে পরিষ্কার বলা আছে আইন অনুযায়ী সরকারি কর্মচারীদের এআইসিপিআই মেনে বছরে 2 কিস্তি দিয়ে দিতে হবে, সেই নির্দেশ কার্যকর করতে হবে, 50% মহার্ঘ ভাতা আগে দিতে হবে। তারপরে আপনাদের যে বক্তব্য সেই বক্তব্য শুনব। তারা বক্তব্যকে ওখানে কি দিয়েছে, মূল বক্তব্য যে 4 আগস্ট যেটা শুনানি হবে, ফান্ডামেন্টাল রাইট না এনফোর্সেবল রাইট, এই দুটো রায়ের মধ্যে কন্ট্রোভার্সি হয়েছে। ফান্ডামেন্টাল বলছে মৌলিক অধিকার না, সেটা সুপ্রিম কোর্ট বুঝবে ডিএ মৌলিক অধিকার নয় কিনা, কিন্তু ডিএ ইজ দ্য লিগাল এনফোর্সেবল রাইট, তাতেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিতে হবে, যেটা কেন্দ্রীয় সরকার দেয়, যেটা বিহার, উড়িষ্যা, আসাম, মধ্যপ্রদেশ, গালপারে উত্তরপ্রদেশকে, গুজরাটকে তারাও একদম কেন্দ্রীয় হারে মুখ্যমন্ত্রী জানে না তো যে কেন্দ্রের টাকা আছে তাই কেন্দ্র দিতে পারে। আরে বাবা, কেন্দ্রের টাকা আছে বলে দেয় না, এটা জানে না। কেন্দ্রীয় সরকারের লেবার ব্যুরোর আন্ডারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা নির্ধারিত হয়। প্রত্যেকটা রাজ্য সরকার তাদের জিনিসপত্রের যে দাম বৃদ্ধি হয় সেটা সেখানে পাঠাতে হয়, সেই পার্সেন্টেজটা কেন্দ্রীয় সরকার নেয়, নিয়ে 1 বছর করে সেটাকে 2টো ভাগ করে 1 জানুয়ারি 1 জুলাই তাদের কর্মচারীদের দেয়। তাদেরকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট, অন্যান্য সব স্টেট গভর্নমেন্টই, আমাদের রাজ্য সরকারও করে, বিগত বাম সরকার করেছে। কেন্দ্র সহায়তা এখনো রাজ্যের ডিগের তফাৎ রয়েছে। তফাৎ রইলে কি হবে? আইনটা তো আছে, আইনটা তো ভাঙতে পারছে না, আইনটা মানছে, ব্যাপারটা বুঝতে হবে, আইনটা মানছে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে পার্সেন্টেজটা হয় সেই পার্সেন্টেজটা মানছে। বামফ্রন্ট সরকার এই যে দিয়েছিল 3, 2, 3, 3, 4, 12% কেন্দ্রও দিয়েছে, কিন্তু ব্যাকলগ রেখে দিয়েছে। এই যে পার্সেন্টেজটা বামফ্রন্ট সরকার বরাবরই রেখেছে, কিন্তু এই তৃণমূল সরকার এসে তিনি তো বাপরে বাপ, তিনি কেন্দ্রের নির্দেশ মানবে না, তাই ভাবছে যে কেন্দ্র দিচ্ছে আমি সেইভাবে দেবো না, তাই 6কে 7, 7কে 6, 8কে 10, 10কে 15 এইভাবে দিচ্ছে, কিন্তু শেষে গিয়ে ওই কেন্দ্রীয় নিয়মে গিয়ে শেষ করতে হচ্ছে। অর্থাৎ এআইসিপিআই মেনে যেমন কেন্দ্র সহ অন্যান্য রাজ্য দেয়, আমাদের রাজ্য দেয়, আমরা বছরে 2টো নির্দিষ্ট নিয়মে ডিএ পাই না, সেই নিয়েই মামলা ছিল। সেই মামলায় ট্রাইব্যুনাল, হাইকোর্ট, এমনকি দেশের সর্বোচ্চ আদালত এই মান্যতা দিয়েছে, ডিএ দিতেই হবে সরকারকে, যতই বাহানা করুক। এতদিন দেরি করেছি, মাননীয় সর্বোচ্চ আদালত 16-17টা হিয়ারিং হয়ে যাবার পরে আমাদের যে পরবর্তী বিচারক মাননীয় সঞ্জয় কারোল মহাশয় এবং সন্দীপ মেহতার বেঞ্চ, আমরা তাদেরকে নমস্কার জানাই, কারণ তারা 2টো হিয়ারিংয়ে 14ই মে একদম সরকারকে একদম ধমকি দিয়ে বলেছিল যে আপনাদের 50% ডিএ দিতে হবে, কিন্তু সেদিনকে মাননীয় অভিষেক মনু সিংভি ছিল না বলে তিনি একদিন পরে 16 তারিখ বলেছে থাকতেই হবে, না থাকলে আপনি আজকে আছেন মানে আরেকজন সরকারি মাননীয় যে অ্যাডভোকেট তাকে বলেছিল আপনি থাকবেন, কিন্তু পরের দিন সেই ধমকি খেয়ে অভিষেক মনু সিংভিও উপস্থিত ছিলেন, এবং তখন সেখানে তো বলেছে 50% দিন, আপনাদের যে বক্তব্য সেটা আমি 4 আগস্ট 2025 শুনব। 50% কথা শুনে বলছে আমাদের মাজা ভেঙে যাবে, আরটু কমান। 25% করেছে, আরও কমান, বললো না আগে 25% দিন, তারপরে ওই 4 আগস্ট আমরা পরবর্তী মামলা শুনব। স্যার, একেবারে শেষ প্রশ্ন, রাজ্যে এই যে রিভিউ না করে মডিফিকেশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য, এত অনীহা কিসের? এটা মামলাটাকে আরও দীর্ঘ থেকে
বৃহত্তর করার একটা প্রবণতা। এত অনীহা কেন ডিএ দেওয়ার জন্য? ডিএ তো রাজ্যের কর্মচারীদের অধিকার বলা যেতে পারে। সেটা তো ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে। তো তারা যদি আইন আদালত না মানে এবং সেই ব্যাপারে যদি সর্বোচ্চ আদালত কোনো কঠোর মনোভাব প্রয়োগ না করে, তাহলে তো আমরা ডিএ পাবোই না। মুখ্যমন্ত্রী তো আইন মেনেই কাজ করেন, তিনি বারংবার প্রেস কনফারেন্সে বলেছেন। হ্যাঁ, আইন মেনে যদি কাজ করে, হ্যাঁ আইন মানতে মেনেছে, কারণ কিছু কিছু প্রভিশন আছে যেগুলো তারা করেছে, যার জন্য আমাদের ট্রাইব্যুনাল, পরবর্তী হাইকোর্ট থেকে সর্বোচ্চ আদালত এটা আইন মেনেই করেছে। এটা বলবো না যে বেআইনিভাবে করেছে। সর্বোচ্চ আদালতে যাওয়ার অধিকার আমাদের যেমন আছে, সেরকম সরকারেরও আছে, তাই সরকার গিয়েছে। এবং সেখানে ডিলে হওয়াটা যে সর্বক্ষেত্রে যে সরকারের দোষ তা না, বিচার ব্যবস্থারও দোষ, যার জন্য সেখানে 28শে নভেম্বর থেকে 16ই মে 2025 আমরা রায়টা পেলাম। ইন্টারিম রায় হলেও, ইন্টারিম রায় হয়েছে, ভালো হয়েছে। না হলে সম্পূর্ণ রায় দিলে ওটাকে পরের দিনই রিভিউ করতো, মানে সুপ্রিম কোর্ট খোলা অবস্থায় রিভিউ করতে দিতে পারে। আপনারা তো দেখেছেন, এই যে স্কুল কমিশনের যে রায়গুলোকে সব রিভিউ করে ডিলে করছে, একদিন পরেই রিভিউ করতে দিত। সেই রিভিউ আমাদের বিচার ব্যবস্থার কারণে আবার হয়তো ওখানে ভোজে থাকতো, কিন্তু ইন্টারিম রায়টা দেওয়ার ফলে সেটা রিভিউ হবে না। আর রিভিউ হবে না বলেই ইন্টারিম যে পিরিয়ডটা 25% যখনই দিয়ে দেবে, তখনই এই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য যে মেনে নিল, পরবর্তী যে অংশটা রাজ্যকে দিতে হবে, দিয়ে রাজ্য সরকারকে দিতেই হবে। যে ধরনের রায় আমরা শুধু একটা কোর্ট না, ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত থেকে বার করে দিয়েছি, এখানে সব ধরনের কর্মচারী অধীর আগ্রহে তাকিয়ে আছে কবে রাজ্য সরকার দেবে। আর রাজ্য সরকার টালবাহানা করছে। তবে হ্যাঁ, এটা রাজ্য সরকারের কাছ থেকে আমরা কিছু জানতে পারিনি, এটা আমি আরও একবার বলছি। এটা আপনাদের মতো ইউটিউব চ্যানেল, প্রিন্ট মিডিয়া, এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া কাল থেকে এটা প্রচার করছে যে একটা ক্লারিফিকেশন চাওয়ার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে। সেই পরিপ্রেক্ষিতেই আমি এই বক্তব্যটা পরিবেশন করলাম। নাও হতে পারে, হয়তো দিয়েও দিতে পারে।